এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি। সেই লড়াইয়ে বিজয় আসছে, প্রাথমিক বিজয়। প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে। জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই, টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন, এই সেলে গুম এবং নির্যাতনের 2 মামলায় মোট 30 জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই এর সাবেক অনেকগুলা পরিচালক এবং আর্মির, সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা। তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে। আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক ডিজিএফআই এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবরটাতে ডিজিএফআই শব্দটা পর্যন্ত ব্যবহার করেনি। সবার শিরোনামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের নাম। দেখেছেন, ডিজিএফআই এর নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলে। এই জেনারেল ওয়াকার গুম খুনে জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দেয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন। এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করেছে। পিএনজি মানে জানেন তো, পার্সোনা নন গ্রাটা, মানে এদের সেনানিবাসে ঢুকতে দেওয়া হবে না। ওয়াকার তো পারলে তার বোন কাটাল রানীর ক্ষমতায় রাখতো। এখন ও যাই করুক, ব্যর্থ হবে। কারণ সে মৃত্যু হিসেবে বেছে নিচ্ছে কালপ্রিটদের, দুর্বৃত্তদের, এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার। যাই হোক, আগে জেনে নি আসলে গুম সংক্রান্ত কি বিশাল অপরাধ হাসিনা আর তার দলবল করেছিল। এটা নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে 1 ঘন্টার বেশি সময়ের, আপনারা পারলে দেখে নেন। আমি ওইখান থেকেই দেখাবো কিছু বিষয় আপনাদের উপযোগী কইলাম। ওয়াকার কি কি ঝামেলা করেছে, কেন করেছে, আর ওয়াকারের জন্য কি অপেক্ষা করতেছে, সেটাও আমরা এই আলোচনায় জানবো। আপনারা আয়নাঘরের কথা শুনেছেন না? মানে দেশে তো জেলখানা আছে, তাহলে আয়নাঘর কেন লাগে? আর আয়নাঘরে কারা ছিল? আয়নাঘরে ছিল গুমের শিকার হতভাগ্যরা। হাসিনার আমলে কয়েক হাজার গুম হয়েছে। গুম কমিশনে অভিযোগ জমা পড়েছে 1676টা। গুম কমিশনই বলে যে এটা একটা সামান্য অংশ। গুমের শিকার একটা বড় অংশই ঝামেলা এড়ানোর জন্য অভিযোগই করতে চায় না। শোনান এডিটর সাহেব কি বলে গুমের শিকার ব্যক্তিরা। ওই ওপেনলি ওইভাবে সাক্ষাৎকার দিব না, কারণ ওটা এভিডেন্স থেকে যাবে। আমার আজ হোক কাল হোক আমার তো আসলে পরেরটাও চিন্তা করা লাগবে, ফ্যামিলি আছে। এমনি তো অত্যাচারের শিকার হয়েছি, গুম ছিলাম, মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম, এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি। ওই 16 সালে গুম হওয়ার কনসিকুয়েন্স এখনো বিয়ার করতেছি। আমার ফ্যামিলি স্টিল নাও সাফারার, আমার ক্যারিয়ার ধ্বংস, সবকিছু হয়ে গেছে। শুনলেন তো? তো জেলে নিতে হইলে তো একটা প্রসিডিওর লাগবে, আদালতে নিতে হবে, আপনি জামিনের আবেদন করতে পারবেন, উকিল নিয়োগ করতে পারবেন, সবার উপরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ লাগবে একটা, যে আপনি একটা অপরাধ করছেন, তাই না? প্রমাণ লাগবে। যার বিরুদ্ধে অভিযোগই নাই তারে কি করবে? যেমন ধরেন ব্যারিস্টার আরমান, সে তো কোনো অপরাধ করেনি। ব্রিগেডিয়ার আজমি, সে তো কোনো অপরাধ করেনি। হুম্মাম কাদের চৌধুরী, সে তো কোনো অপরাধ করেনি। তাদের তো জেলে দেওয়া যাবে না, গ্রেপ্তার করা যাবে না। তাদের রাখতে হবে এমন একটা কয়েদখানায় যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না, সব গায়েব করে দিবে। যারা হাসিনার শাসনের জন্য চ্যালেঞ্জ, তাদের জন্য আয়নাঘর। এবং এই আয়নাঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা। সেখানে পশুর মতো রাখতো মানুষদেরকে। আর আয়নাঘর একটা না, সারা দেশে ছিল 800 আয়নাঘর। দেখেন, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800। সবচেয়ে বড় আয়নাঘর যেটা, সেটা ছিল ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে। এখানে কাউকে বছরের পর বছর আটকে রাখা হইতো, কাউকে কিছুদিন আটকে রাখার পরে মনে করা হইতো তারে আর বাঁচায় রাখা যাবে না, তাহলে হয় মাইলে ফেলাতো, ক্রস ফায়ার সাজায়, অথবা মৃত্যুটাকে দুর্ঘটনা সাজায় দেখানো হইতো। শোনেন, নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র্যাবে বা র্যাব ইন্টেলে, তাদেরকে বলা হতো 2 একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও, গুলি করো। যখন ক্রসফায়ার বেশি সমস্যা হয়ে গেল আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে, যে এরা এটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম, তখন ওরা বললো যে আরে আমরা বডি প্রডিউস করি কেন, নাই করে দিলি তো হয়, তাহলে তো কেউ বুঝবে না কি হয়েছে। তখন এটাই মুভ করলো ওরা, এটা একটা ডিসিশন ছিল। হাত পা বেঁধে চলন্ত ট্রেনের নিচে ফেলাই দেওয়া হইতো বা বাস ট্রাকের নিচে। চিন্তা করেন, এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা পড়ছে, চেনা যায় না, অজ্ঞাত। দেখেন কি বিপদ।